সামাজিক প্রতিষ্ঠান নাগরিক প্রতিষ্ঠান থাকে না, সেই রাষ্ট্র এবং সেই সমাজ কতটা শক্তিশালী অথবা কতটা দুর্বল তা মাপার সবচেয়ে বড় যন্ত্র হচ্ছে যে একটি সামাজিক এবং একটি নাগরিক পরিবেশ সেখানে আছে কি নাই। ক্ষমতাসীন দল, রাজনৈতিক দল এগুলি আধুনিক রাষ্ট্রে অবশ্যই থাকবে, এর জন্য তেমন কোনো পরিশ্রম লাগে না। এটা রাষ্ট্র ক্ষমতার প্রয়োজনে এই ধরনের প্রতিষ্ঠান জন্ম নেয়, কিন্তু নাগরিক সংগঠন, সামাজিক সংগঠন এগুলি জন্ম নেয়, এগুলিকে ধরে রাখা, এগুলিকে লালন পালন করা এবং সমাজের প্রয়োজনে তাদের ভূমিকা পালন করা, তার জন্য কিন্তু অনেক দক্ষতা লাগে, অনেক যোগ্যতা লাগে। এটা খুবই দুঃখজনক। এই ধরনের সংগঠন বিভিন্ন কারণে তৈরি হয়, আমি সেই কারণগুলির কথা বলতে চাই না। আমি এইখানে দাঁড়িয়ে আজ থেকে 10-20 বছর আগেও একই কথা বলেছি এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে কেবলমাত্র ক্ষমতার তোষামোদ করা ছাড়া এখানে সেই যে সংগঠনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিল তারা কিছুই করে না। এত বারবার করে বুঝিয়েছিলাম, বিশেষ করে আমার এলাকার সংগঠন। তার মানে হচ্ছে যে তারা বোঝেই না যে সামাজিক সংগঠন কি এবং একটা সামাজিক সংগঠনের দায়িত্ব কি। খুবই দুঃখিত আমি যে আপনাদেরকে এরকম একটি তিক্ত প্রসঙ্গ আমি বিনীতভাবে স্মরণ করিয়ে রাখলাম। আলাল ভাই তোর বক্তৃতায় জানালাবাদ সমিতির কথা বলেছে, কুমিল্লা সমিতির কথা বলেছে। কেন সে সমস্ত সংগঠন আমাদের তুলনায় অনেক শক্তিশালী? আমি নিশ্চিত যে সেখানে যারা দায়িত্ব নিয়ে কাজ করে তাদের মধ্যে অনেক সামাজিক দায়িত্ববোধ কাজ করে, কোনো সুযোগ সন্ধানী মনোভাব কাজ করে না। এই ধরনের সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে আপনারা সজাগ থাকবেন। আপনাদের অবশ্যই আঞ্চলিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং নাগরিকদের অধিকারকে নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধির পরিবেশ বজায় রাখা, এটা আপনাদেরকে মেইন করতে হবে। এগুলির আড়ালে যাতে অন্য কোনো সুবিধাবাদী কোনো এজেন্ডা না থাকে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই তিক্ত কথাগুলি কেউ বলবে না, কিন্তু আমি নিজেকে রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেকে বোধ করি বলেই কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের একটু অপ্রীতিকর প্রসঙ্গ আমি আপনাদেরকে মনে করিয়ে রাখলাম। তাহলে কিন্তু খুব বেশি দূরে এগোনো যাবে না এবং এগুলির প্রতি কিন্তু একটা সম্মান শ্রদ্ধাও তৈরি হবে না। তবে আমার আস্থা আছে যে আপনাদের সভাপতি সহ কর্মকর্তাবৃন্দ যারা আপনারা আছেন, আপনারা নিশ্চয়ই আমাদের এই বরিশাল সমিতিকে একটা প্রকৃত অর্থে সামাজিক নাগরিক সংগঠন এবং তাকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আপনারা দিতে পারবেন। যদি তা পারেন এবং উদ্যোগ নেন, তাহলে আমার যে সীমিত সময় যতটুকু আছে আমি তা আপনাদের পিছনে বিনিয়োগ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং জমি তো জমি, সরকারের যদি জমি থাকে আর আমার মন্ত্রিত্বের যদি কলমের ক্ষমতা থাকে আর আইনগত কোনো বাধা না থাকে আর আপনাদের যদি যোগ্যতা থাকে, তাহলে জালালাবাদ সমিতির জমি না থাকলে বরিশাল সমিতির কেন থাকবে না? অতএব আপনাদেরকেই কিন্তু প্রমাণ করতে হবে যে এটাকে প্রাতিষ্ঠানিকীকরণটা কি উদ্দেশ্য নাকি অন্যান্য কোনো ছোটখাটো উদ্দেশ্য আছে। যদি খুব বড় কোনো উদ্দেশ্য থেকে থাকে, জমি কেন বড় বড় তহবিল কিন্তু জোগাড় করা সম্ভব। আমি আশা করি আপনারা সেই দিকে আপনাদের লক্ষ্য নিশানা নির্ধারণ করবেন এবং আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিকা পালনকারীর যে সুযোগ আছে সেগুলিকে আপনারা কাজে লাগাবেন। আমাদের বরিশালের কয়েকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাঙ্গা পর্যন্ত যে পরিমাণ উন্নত রাস্তা আছে, এই থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা যদি না হয়, তাহলে এই যে এই ফ্লোটা দক্ষিণ দিকে ঢুকবে কিভাবে? অথবা এত উন্নত সড়কে যদি এই ফ্লোকে ঢুকতে হয়, তাহলে সড়ক দুর্ঘটনার পরিমাণ এবারে যদি আপনি অনুমান করেন কি পরিমাণ সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। রাস্তা যদি এত উন্নত না থাকতো তাহলে তো লঞ্চেই যেতাম। এইটুকুর জন্য আমি যেহেতু এখন গাড়িতে যাচ্ছি, তাহলে দক্ষিণ বাংলায় গাড়ির প্রবাহ বেড়েছে কত, কি পরিমাণ ট্রান্সপোর্ট ফ্লো বেড়েছে। অথচ সেই পরিমাণ কিন্তু ভাঙ্গা থেকে কুয়াকাটা রাস্তার কিন্তু কোনো উন্নয়ন নাই। পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য সমুদ্র বন্দর এখন অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মোংলা এবং চট্টগ্রাম পর্যাপ্ত না। আমরা একটা উপকূলীয় রাষ্ট্র, দক্ষিণ বাংলায় আমাদের অবস্থান, উপকূলীয় অঞ্চলের যে ভূখণ্ডগত অবস্থান, এটা আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট। এটাকে কাজে লাগাতে চাইলে পরে পায়রা বন্দরকে কিন্তু কাজে লাগাতে হবে। আমাদের কুয়াকাটার বুঝের বিশাল বিস্তীর্ণ যে উপকূলীয় এলাকা আছে,
এটার যে পর্যটন ভ্যালু আছে, এটা যে পর্যটন মূল্য আছে, এটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে কিন্তু সেটা কাজে লাগানো যায় না। আমাদের দেশে রপ্তানি এবং রেমিটেন্সের পরে খুব দ্রুত টাকা আয় করার একমাত্র জায়গা হচ্ছে পর্যটন। কোনো বিনিয়োগ ছাড়াই কিন্তু সম্ভব। এই বিনিয়োগ করার মতো লোক পড়ে আছে, কুয়াকাটা সেই পরিমাণ একটা সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে আছে। কেবলমাত্র নীতি নির্ধারকদেরকে এই সমস্ত সম্ভাবনাগুলিকে সামনে নিয়ে আসার ব্যাপার। মাত্র 4-5 বছরের মধ্যে কিন্তু বৈদেশিক পর্যটকদের যদি আকর্ষণ করা যায়, তাহলে কিন্তু অবকাঠামোগত যে খরচটা হবে তা উঠে আসবে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা কিন্তু অর্জন করতে পারবো। আমরা খুব রপ্তানিতে হঠাৎ করে কিন্তু বড় কিছু করে ফেলতে পারবো না। হঠাৎ করে কিন্তু আমাদের রেমিটেন্স অনেক বেশি বেড়ে যাবে না, বরঞ্চ বৈশ্বিক সংকটের কারণে রেমিটেন্স কিন্তু কমবে। সে কারণে পর্যটন একমাত্র সম্ভাবনা। কক্সবাজার এবং কুয়াকাটা ছাড়া খুব বড় কোনো পর্যটনের সম্ভাবনা নাই, অতএব আমরা কাজে লাগাতে পারি। আমাদের ভোলার যে গ্যাস, এই গ্যাসকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে কিন্তু আমরা শিল্প কলকারখানার কথা চিন্তা করতে পারি, কারণ জ্বালানি অবকাঠামো থাকলে পরেই কেবলমাত্র বিনিয়োগকারীরা সেখানে আসে। বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা চায় এবং তারা জ্বালানি নিরাপত্তা চায়। সেই জ্বালানি সম্পদ যদি দক্ষিণ বাংলায় থাকে, এটাকে পরিকল্পিতভাবে আমরা কাজে লাগানোর কথা চিন্তা করতে পারি। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলি স্ট্র্যাটেজিক ভ্যালু অনেক লম্বা, যা দ্বারা রাষ্ট্র লাভবান হয়, এটা কেবলমাত্র ক্ষমতাসীন দল অথবা রাজনৈতিক দলের কাজ না। বরিশাল সমিতি হচ্ছে, আমি মনে করি, সবচেয়ে সঠিক প্রতিষ্ঠান যে এই কথাগুলিকে সামনে আনতে পারে। আমি জানি না এর সার্বিক গুরুত্বটা আপনারা সেভাবে অনুভব করেন কি করেন না। যদি করে থাকেন ভালো, না করে থাকলে আমার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনাদের তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত করবেন দক্ষিণ বাংলার আঞ্চলিকতার এই যে ভূকৌশলগত যে সম্ভাবনাগুলি আছে, এটাকে সামনে নিয়ে আসেন। তখন আমাদের মতো অর্ধশিক্ষিত রাজনীতিবিদরাও আপনাদের কাছে লজ্জা পাবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে।